প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, গত ক্লাসে তোমাদের আমি কিংবদন্তি পড়িয়েছিলাম। আজ আমরা জানব লোককথা অর্থাৎ ফোক টেলস। তাহলে ফোক টেলস এই শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে সেটি আমরা প্রথমে জেনে নেব। তো ইংরেজ প্রাচীনত্ব বিশারদ উইলিয়াম থমাস 1846 খ্রিস্টাব্দে লন্ডনের একটি পত্রিকায় ফোকলোর শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। ফোকলোর নিয়ে যারা গবেষণা করেন তারা ফোকলোরিস্ট নামে পরিচিত। ফোকলোর বিষয়ে অধীত বিদ্যা হল ফোকলোরিসিস্টিস, আর এই ফোকটেল কথাটি এই ফোকলোর শব্দটি থেকে এসেছে। তাহলে আমরা জানব যে লোককথা বলতে আমরা কি বুঝি বা ফোক টেলস বলতে আমরা কি বুঝি। তা ফোক টেল সম্পর্কে একাধিক ব্যক্তিবর্গ তারা একাধিক সংজ্ঞা দিয়েছেন বা তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তো প্রথমত প্রাচীন কাব্য থেকে একদল মানুষ প্রাচীন কাব্য গেয়ে একদল মানুষ জীবিকা অর্জন করত, এদের বলা হয় চারণ কবি। তো এই চারণ কবিদের গাওয়া প্রাচীন কাব্যের অসংখ্য গল্প লোক সমাজে প্রচারিত হয়। বংশ পরম্পরায় বিভিন্ন লৌকিক কাহিনী নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন গাথা, বীরগাথা, রূপকথা, পরীকথা, পশুকথা প্রচারিত হতো। এগুলিকে বলা হয় লোককথা বা ফোকটেলস। দ্বিতীয়ত কার্ল টমিলসন এবং ক্যারল লিঞ্চ ব্রাউন তাদের মতে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পগাথা উঠে এসেছে তাই হলো লোককথা। তৃতীয়ত লোককথা হলো এমন এক প্রকার কল্পকাহিনী বা গল্পকথা যা শ্রোতাদের অন্য এক কল্পনার জগতে নিয়ে যায়। বিশ্বের প্রতিটি প্রান্তের লোক সমাজ সেই কোন ভুলে যাওয়া কাল থেকে সামাজিক প্রয়োজনীয়, ধর্মীয় তাগিদে ও অনাবিল আনন্দ সৃষ্টির উদ্দেশ্যে লোককথার সৃষ্টি করেছে। তো আমরা লোককথার সংজ্ঞা জানলাম। তো এই লোককথার কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথমত বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য রচনা শৈলী। রচনা শৈলীতে দেখা যায় যে লোককথার আয়তন হয় নীতিদীর্ঘ এবং এর আখ্যান বৃত্ত অত্যন্ত সরল হয়। সাধারণত গদ্যে রচিত হয়, তবে মাঝে মাঝে এর মধ্যে ছড়ার প্রাধান্য লক্ষ্য করা যায়। আর এই লোককথার গল্পগুলি মূলত মিলনান্তক হয়। তো পৃথিবীতে যে ঘটনা, সেই ঘটনাগুলোকে মূলত যদি দেখি তো আমরা 5টি ভাগে ভাগ করি। সেই 5টি ভাগের মধ্যে একটি উল্লেখযোগ্য ভাগ হচ্ছে মিলনান্তক, অর্থাৎ ইতিবাচক হবে আর কি। দ্বিতীয়ত মানব চরিত্র। লোককথায় রূপক ধর্মিতার আশ্রয় নেওয়া হলেও এর কেন্দ্রীয় চরিত্র হল মানুষ। সাধারণ মানুষের বারোমাসাকে কেন্দ্র করেই লোককথাগুলি গড়ে ওঠে। তৃতীয়ত অলিখিত কাহিনী। এই লোককথাগুলির কোনো লিখিত কাহিনী পাওয়া যায় না,
তো বংশ পরম্পরায় মুখে মুখে প্রচারিত হয়। অবশ্য বর্তমানে পৃথিবীর বিভিন্ন ভাষায় লোককথাগুলি বিভিন্ন গবেষক এবং লেখকরা বইয়ের মাধ্যমে প্রকাশ করছেন। চতুর্থত, কাল্পনিক কাহিনী। লোককথাগুলির প্রধান উপাদান হলো কল্পনা। এখানে ভূতের কল্পনা করা হয়, দৈত্যের কল্পনা করা হয়, পরীর কল্পনা করা হয়, ড্রাগনের কল্পনা করা হয়, পক্ষীরাজ ঘোড়ার কল্পনা করা হয়, ব্যঙ্গমীর গল্প তোমরা জানো। এগুলো প্রত্যেকটাই কাল্পনিক চরিত্র। শুধু তাই নয়, ইউরোপ প্রাচীনকালে যে রাজাদের এক ধরনের কল্পনার পাখি ছিল, যার নাম ফিনিক্স পাখি বলা হয়। এই ফিনিক্স পাখি নাকি ভালো খবরগুলো ইউরোপের রাজাদের কাছে বয়ে আনত। তাহলে দেখো, এগুলো প্রত্যেকটাই ছিল কল্প কাহিনী। পঞ্চমত, এই কাহিনীগুলো নির্দিষ্ট কোনো স্থান কাল পাত্র থাকে না। তো গল্পে বা লোককথাতে কোনো নির্দিষ্ট কোনো স্থান কাল পাত্র থাকে না। বলা হয় যে এক সময়ে এক রাজা ছিল, তার দুটি পুত্র ছিল। তো এইভাবে গল্পগুলোর সূত্রপাত ঘটে। ষষ্ঠত, আনন্দের রসদ। তো লোককথাগুলি আবালবৃদ্ধ বনিতা প্রত্যেকের কিন্তু আনন্দের রসদ যোগায়। পাশাপাশি কিশোর কিশোরীদের মনের কথা বা তাদের আকর্ষণীয় করে তোলে, তাদের অ্যাডভেঞ্চারাস করে তোলে এই গল্পগুলো, যার মধ্যে তারা আনন্দ পায়। সপ্তমত, এগুলো নীতিশিক্ষামূলক। তো লোককথাগুলি এমনভাবে আবর্তিত হয়, গল্পের শেষে একটা নীতি কথা বা নীতিশিক্ষা আমাদের দিয়ে থাকে। তোমরা বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের গল্পগুলো নিশ্চয়ই পড়েছ। পঞ্চতন্ত্রের প্রত্যেকটি গল্পের শেষে একটা করে নীতি বাক্য লেখা আছে। অতএব নীতিশিক্ষামূলক হয় এই লোককথাগুলি। তাহলে দেখো, তাহলে লোককথাগুলি বৈশিষ্ট্য আমরা জানলাম। তো পৃথিবীর ইতিহাসে এই লোককথাগুলি কিন্তু গুরুত্ব অপরিহার্য। কারণ এই লোককথাগুলো থেকে প্রাচীন ইতিহাস সংগ্রহ করা যায়। তাই এই লোককথাগুলি ইতিহাসের এক একটি মূল্যবান উপাদান। তো এই লোককথাগুলির মধ্যে প্রথম লোককথা যে দেশ থেকে প্রথম প্রচারিত হয়েছিল এবং সবচেয়ে প্রাচীন লোককথা বা উপকথা যদি আমরা বলি, চীন দেশের উপকথা। সেই চীন দেশের উপকথা অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ কিন্তু পানকু, এটা বলা হয়, চীনের উপকথাতে বলা হয়েছে। স্বাভাবিকভাবে এই লোককথাগুলি থেকে যে বিষয়গুলো উঠে এসেছে, প্রথমত সামাজিক সংস্কৃতির পরিচয়। তা কোনো সমাজে সৃষ্ট লোককথাগুলিতে সেই সমাজের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি বিষয়ের যথেষ্ট প্রভাব পড়ে। ফলে অতীতকালের সেই সমাজের সংস্কৃতির একটা আভাস লোককথার কাহিনীগুলিতে পাওয়া যায়। দ্বিতীয়ত, ঐতিহাসিক ধাঁচের আভাস এখান থেকে পাওয়া যায়। তো বিভিন্ন সমাজের ঐতিহাসিক কাহিনীর অনুরণনে বিভিন্ন লোককথার প্রচলন ঘটতে দেখা যায়। এরূপ লোককথার কাহিনীগুলি থেকে সেই সময়ের ঐতিহাসিক ধাঁচ সম্পর্কে আমরা জানতে পারি। তৃতীয়ত, মনোরঞ্জন ঘটায়। লোককথার গল্পগুলি মানুষকে যুগের পর যুগ ধরে আনন্দ দান করেছে। যে যুগে বিজ্ঞানের বিশেষ উন্নতি ঘটেনি বা শিক্ষার প্রসার ঘটেনি, সেই যুগে লোককথার গল্পগুলি ছিল মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম।
তোমরা নিশ্চয়ই তোমাদের ঠাকুমা দাউদিদাদের কাছে গল্প শুনেছ, আমরা ছোটবেলাতে শুনেছি। আমি ছোটবেলায় যেমন শুনতাম যে 13 হাত কাপড়ের 16 হাত বিছি। তাহলে দেখো, এই যে গল্পগুলো আমাদের কিন্তু মনোরঞ্জন ঘটায়। তোমরা ঠাকুমার ঝুলির অনেক গল্প পড়েছ, সেই গল্পগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের আনন্দ দেয়, আমাদের মনোরঞ্জন ঘটায়। চতুর্থ, শিক্ষাদান। তো লোককথার গল্পগুলি মানুষকে জীবনে চলার পথে যথেষ্ট শিক্ষাদান করে। এই জন্যে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি বলেছেন, যদি তোমরা সন্তানকে বুদ্ধিমান করতে চাও বা বুদ্ধিমান করে তুলতে চাও, তবে তাদের লোককথার গল্প পড়তে দাও। যদি তাদের আরও বুদ্ধিমান করে তুলতে চাও, তবে তাদের আরও বেশি লোককথার গল্প পড়তে দাও। স্বাভাবিকভাবেই লোককথার গল্পগুলি সম্পূর্ণ কাল্পনিক হলেও এগুলি ইতিহাসের এক একটি মূল্যবান উপাদান। তবে এই উপাদানগুলি থেকে যদি ইতিহাস সংগ্রহ করতে হয়, তবে ঐতিহাসিককে সতর্কতা অবলম্বন করতে হবে। কল্পনার বিষয়টিকে বাদ দিয়ে সঠিক ইতিহাস সংগ্রহ করতে পারলে আমাদের ইতিহাস সমৃদ্ধ হবে। তাহলে আমরা লোককথার বৈশিষ্ট্য জানলাম, লোককথার সংজ্ঞা জানলাম এবং লোককথার গুরুত্ব আমরা জানলাম। পাশাপাশি তোমাদের লোককথার নানান উদাহরণ তোমাদের মনে রাখতে হবে। তোমরা 7 ভাই চম্পার গল্প তোমরা শুনেছ। এই লোককথার যিনি লেখক অর্থাৎ ঠাকুরমার ঝুলি, সেই ঠাকুরমার ঝুলির লেখক দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার। এই ঠাকুরমার ঝুলির একটি বিখ্যাত লোককথা হলো 7 ভাই চম্পা। তোমরা অমর কাহিনী আরব্য রজনীর কথা তোমরা জানো। 1000 রজনী ধরে শাহরিয়ার শাহজাদাকে যে গল্প শুনিয়েছিল, সেই গল্পই অমর কাহিনী আরব্য রজনী নামে খ্যাত। আর এই গল্পের অবিস্মরণীয় নায়ক হচ্ছে হারুন অল রশিদ। তো অমর কাহিনী আরব্য রজনীর গল্পগুলির মধ্যে আলীবাবা 40 চোর, আবদুল্লাহ মার্জিনা যথেষ্ট উল্লেখযোগ্য জনপ্রিয় লোককথা। তোমরা মনসা মঙ্গলের কথা জানো, বেহুলা লক্ষিন্দরের কথা। বাসর ঘরে লক্ষিন্দরকে কাল নাগ দর্শন করেছিল, দংশন করেছিল, আর বেহুলা কলার ভেলায় ভাসতে 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 তার প্রাণ ফিরিয়ে আনার জন্য তিনি স্বর্গে গিয়েছিলেন। বেহালা অঞ্চল দিয়ে গেছিলেন, তাই নাম বেহালা। বিদ্যাধরী নদী হয়ে সুন্দরবনের নেতি ধোপানি ঘাট। তো সেখানে গিয়ে দেখেন নেতি ধোপানি, যিনি কাপড় কাচ্ছে আর কি, তার ছোট্ট একটি ছেলে অত্যন্ত জ্বালাতন করছে। তো তাকে মেরে সেই পাটের নিচে ঢুকিয়ে দিয়েছে। তারপর কাপড় কাচা হয়ে গেলে পরে তাকে বাঁচিয়ে বাড়ি নিয়ে যায়। বেহুলা তার পেছন পেছন যায়, এই সেই দেবী, এবং তাকে ধরে শেষ পর্যন্ত স্বর্গে পৌঁছে যায় এবং সেখান থেকে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে নিয়ে আসে। বিদেশি গল্পগুলোর মধ্যে রিচার্ড জনসন কর্তৃক প্রকাশিত লোককথা, যেটা 1621 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, গল্পটির নাম টম থাম ও দৈত্য। খুব মজার একটি গল্প আর কি। অর্থাৎ দৈত্যের আকার হচ্ছে বুড়ো আঙুলের মতো। তো মজার গল্প আর কি। এই গল্পের অবলম্বনে বা অনুকরণে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন বুড়ো অ্যাংলা, হাঁসের পিঠে চড়ে সমগ্র পৃথিবী ভ্রমণ। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রের গল্প, জীবজন্তুর বিভিন্ন বিষয় নিয়ে গল্প, পঞ্চতন্ত্রের গল্প তোমরা জানো। ইতালির বিখ্যাত লোককথা হচ্ছে সোনালী গাথার উপাখ্যান।
তো এখানে ইলিয়াস সে জাদুবিদ্যা শিখেছিল। শেখার পরে এক পরিচারিকার সঙ্গে তার পরিচয় ঘটে এবং সেই পরিচারিকা তার কাছ থেকে সেই জাদুবিদ্যার মলম সংগ্রহ করে এবং নিজেকে ঘোড়া তৈরি করার কথা ভাবে, কিন্তু প্রকৃতপক্ষে হয়ে যায় গাধা। সেই গাধাকে নিয়েই মজার লোককথা সোনালী গাধার উপাখ্যান। এছাড়াও গৌতম বুদ্ধের কথা তোমরা জানো। তো গৌতম বুদ্ধের যে কাহিনীগুলো যে গ্রন্থে সংকলিত আছে সেটা হলো জাতকের গল্প। সেই জাতকের গল্প কিন্তু প্রত্যেকটাই লোককথার উদাহরণ। তাহলে এগুলো তোমাদের জানতে হবে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, তো প্রথমত ঠাকুরমার ঝুলি কার লেখা? ঠাকুরমার ঝুলির একটি লোককথার গল্পের নাম লেখো। টম থাম ও দৈত্যের লেখককে, পঞ্চতন্ত্রের লেখককে, আলিবাবার 40শোর কোন উপন্যাসের কাহিনী? এগুলো এমসিকিউ হতে পারে। এসিকিউ হতে পারে লোককথা বলতে কি বোঝো, লোককথা দুটো গুরুত্ব উল্লেখ করো। আর 8 নম্বর প্রশ্ন হতে পারে, দুটো পার্টে হয় ন্যাচারালি, লোককথার বৈশিষ্ট্য আলোচনা করো আর লোককথার গুরুত্ব কি। তাহলে তোমরা বুঝতে পারলে যে লোককথা বলতে কি বোঝো, লোককথা কি।